নমস্কার বন্ধুরা, এই ভিডিওটা গত দিন শনিবারের। আজকে হচ্ছে সোমবার, গত শনিবারের আমাদের একটা কল ছিল ডগ ড্রপ করার। তো ফিরছিলাম, দুটো পয়সা ইনকাম করার জন্য গেছিলাম। শরীরটাতে খুব জ্বর, আমার শুক্রবার থেকে খুব জ্বর, তা সত্ত্বেও গেছিলাম। কাজটা করলে আমার দুটো পয়সা আসবে, ডগ ড্রপ করার কাজ ছিল। তো রাতে মিমি সঙ্গে নিয়ে গেছি, কারণ মিমিকে রেখে তো যাওয়ার জায়গা নেই আমার, ও তো একা থাকতে পারবে না, ওকে সঙ্গে নিয়ে গেছি। তারপরে রাত্রিবেলা ফিরে এসে ওর কিছু গিফটও কিনে দিয়েছি, ও যা চেয়েছিল। কিন্তু সমস্যা হলো, রবিবার সকাল থেকে ওর জ্বর এলো। দেখো দেখো বন্ধুরা, কিরকম টিপ কালারের। তারপর কালার এনেছে মা আমার জন্য টায়ার ইলেজার এনেছে, একটা শার্পনার এনেছে, দুটো সার্কেল পেন্সিল এনেছে, মামার জন্য একটা স্কেলও এনেছে, কত কিছু এনেছে মামার জন্য। দেখো পুরো স্টেশনারি সেট এনেছে, দেখাচ্ছে বন্ধুরা, এখন দেখাচ্ছে বন্ধুরা। তুমি হ্যাপি? আই এম সো হ্যাপি। আমায় দিয়েছে মায়ের। দেখো, এটা হচ্ছে পুরো স্টেশনারি কিট, আমাকে পুরো স্টেশনারি কিট দিয়েছে। কতটা সুন্দর, কতটা ভালো, কতটা মিষ্টি। এবারে শনিবার দিন ঘুরে আসার পর রবিবার সকাল থেকে আমার মেয়ের জ্বর আসে। রবিবার দিন ওর একটা ভ্যাকসিনেরও ডেট ছিল। এবার খুব বৃষ্টি চারপাশে, আমার নিজের গায়ে জ্বর। তো আমি ড্রাইভার ডেকে গাড়ি নিয়ে ওকে নিয়ে বেরোই। প্রথমে আমাদের কাছাকাছি রেগজোয়ানি হসপিটালে নিয়ে যাই, সেখানে সেরকম কোনো চিকিৎসাই হয়নি, একটা প্যারাসিটামল দিয়ে ছেড়ে দিয়েছে। তারপরে আমি যাই বেলেঘাটা আইডিতে, যেখানে ওর এমনিতে একটা ভ্যাকসিন চলছে। সেদিন ভ্যাকসিনের ডেট ছিল, ভ্যাকসিন করিয়ে আনি। এবার ওখানেও ডাক্তার অ্যাভেলেবেল ছিল না, ওরা বিসি রায়তে রেফার করে দেয়। এবার আমি দেখলাম অলরেডি দুটো হসপিটাল ঘুরেছি, বেসরকারি জায়গায় রবিবার ডাক্তার পাওয়া যায় না। তো গাড়ি নিয়ে গেলাম লোটাস হসপিটালে, সেখানেও ডাক্তার ছিল না। অনলাইনে একজন ডাক্তারের সাথে ওরাই নাম্বার দিল যে ডাক্তারবাবু আজকে নেই, আপনি অনলাইনে যোগাযোগ করুন। অনলাইনে ডাক্তারবাবু দেখেছে, মানে অনলাইনে কনসাল্ট করে ওষুধপত্র দিয়েছে, আর আমাকে ওখানে ইমার্জেন্সিতে দেখে ওষুধপত্র লিখে দিয়েছে। সেই অনুযায়ী কালকে প্রায় 1200-1300 টাকার ওষুধ কিনেছি। মিমি ডাক্তারের ফিস দিয়েছে 800 টাকা দিয়ে, ওষুধ এনে কাল রাতে ওকে খাইয়েছি, আমিও খেয়েছি। আজকে সকাল 7টায় ঘুম ভাঙে ওর চিৎকারে। আমাকে ম্যাগি কিনে দে। সকাল 7টার সময় উঠে মোবাইলে উঠেছে মনে হয়, ও অনেক আগেই, ওর জ্বরটা কমে গেছে ওষুধে, আমার কিন্তু কমেনি। আমার শরীর খুব দুর্বল, আমি উঠতে পারছিলাম না। আমাকে প্রথমে বলছে সকাল 6টার সময় উঠে আমাকে স্কুলে নিয়ে চল। আমি বললাম চারপাশে জল, আমার নিজের শরীর ঠিক নেই, আমি উঠে দাঁড়াতে পারছি না, আমি পারবো না তোকে নিয়ে যেতে। তারপরে আমার মোবাইল নিয়ে ঘাটাঘাটি শুরু করেছে। ঘাঁটতে ঘাঁটতে ব্লিঙ্কিটে দেখেছে ম্যাগি দেখেই খিদে পেয়ে গেছে ওর। আমাকে বলছে এই আমার ম্যাগি কিনে দে। আমি বললাম এখন ম্যাগি দেবে না, শুধু ম্যাগি দিলে ওরা অনেক বেশি চার্জ নেবে, এখন ছেড়ে দে। আর এই বৃষ্টির মধ্যে আমি ম্যাগি আনতে যেতে পারবো না, আমার শরীর ভালো নেই। আমাকে তুমুল লাথি মারে,
বুকে, পিঠে, ঘাড়ে, মাথায় এলোপাথারি লাথি, ঘুষি, কিল যা পেরেছে মেরেছে, যার দরুন এখনও আমি উঠে দাঁড়াতে পারছি না। আমার মাথাটা খুব ব্যথা করছে। এবার এই লাথি ঘুষিকে যেটা সবার আগে মনে হয় যে লোকে কোনো পুলিশের সাহায্য নেয় বা কিছু একটা সাহায্য নেয়, কিন্তু আমাদের এখানকার পুলিশ সব ডকুমেন্টস দেওয়ার পরেও ওরা আমার অ্যাগেনস্টেই সবসময় রিপোর্ট দেয়। তার পেছনে অনেক মোটা নোটের গল্প আছে। কিছু বলার নেই, বুঝতে পারি সবই। আজকালকার দিনে পয়সাটা খুব ইম্পর্ট্যান্ট, আর অসৎ থাকাটা আরও বেশি ইম্পর্ট্যান্ট। অসৎদের পাল্লা, অসৎদের পিছনে লোকের সংখ্যা অনেক বেশি হয়। তো যাই হোক, পুলিশের কাছে তো যেতে পারবো না। মারধর খেয়ে ভয়ে কী করেছি আমি, আজকে দোতলায় উঠে গিয়ে দরজা বন্ধ করে দিয়েছি। যাই হয়ে যাবে, আমার মেয়ে মার খাবার থেকে আমি মার খাবো না, আমাকে মেরে দেবে ও। মানে মেরে দিলেও ভালো, মেরে দিলে তো একবারে মিটে গেল, কিন্তু আমার ঘাড়টারে যদি এমন বেজায়গায় লেগে যায়, আমি যদি পঙ্গু হয়ে পড়ে থাকি, তখন কি হবে? ও দিনকে দিন প্রচণ্ড অ্যাগ্রেসিভ হয়ে যাচ্ছে, যত দিন যাচ্ছে আরও বেড়ে যাচ্ছে। এই কারণেই ওকে পাভলভে দেখাচ্ছিলাম। কিন্তু হ্যাঁ, এটা হয়েছে গত রবিবার দিন, যেহেতু ওই ডাক্তারের পেছনে দৌড়েছি গতকাল, ওর 2টো ওষুধ মিস হয়ে গেছে গতকাল, তাই জন্যই হয়তো সকালে উঠে এরকম করছিল, হতে পারে। আমারও নিজের শরীর ভালো নেই, এবার ওষুধের ওপরে ওর অ্যাগ্রেসিভনেস ডিপেন্ড করছে। এবার আর কি বলবো, আপনারা হয়তো অনেক শ্বশুর বাড়িতে বউদের মার খাওয়া শুনেছেন, স্বামীর হাতে বউদের মার খাওয়া শুনেছেন, নিজের 8 বছরের মেয়ের কাছে ম্যাগির জন্যে মার খাওয়া শুনেছেন কি? এবার আমি দোতলায় যখন উঠে যাই, মাসি আমাকে এসেছে, মাসি যে কাজ করতে এসছে ওরা ডেকেছে, তুমি নেমে এসে খাও। আজকে আমার এত শরীর খারাপ, প্লাস মারধর খেয়ে আমার আর খেতে ইচ্ছে করে। সারাদিন আমি কিছু খাইনি আজকে, আমি পড়ে রয়েছি। এবার সকালে ম্যাগি খাবে বলে আমাকে পিটিয়ে পিটিয়ে আমার মোবাইল থেকে আমার বাড়ির কাজের লোক যে শান্তদি, ওকে ফোন লাগিয়েছে, ওকে বলেছে ম্যাগি এনে দে। ও ম্যাগি এনে দিয়েছে, ম্যাগি খাচ্ছিল, ওই সময় আমি উপরে উঠে গেছি দোতলায়। যাতে আমি আর নামিনি, দোতলায় দরজা বন্ধ করে রয়ে গেছি, আজকে যা খুশি হয়ে যাবে। আর ওর মারধর খেয়ে পঙ্গু টঙ্গু হয়ে গেলে আমাকে দেখার কেউ নেই। আমি খুব অসুস্থ, তার মধ্যে এত মার সহ্য করতে পারছি না। এই সুযোগে ও কী করেছে, দুপুরবেলা মাসিরা বেরিয়ে যাওয়ার পর ও বেরিয়ে সামনের বাড়িতে চলে গেছে। আমার যে চরম শত্রু, যারা আমার সংসারে প্রথম দিন থেকে আমার পেছনে লেগে রয়েছে, তাদের বাড়িতে ঢুকে গেছে। ওর ডাক্তার আমি দেখাই, ওষুধ আমি এনে দিই, আমার ওষুধ খেয়েই সুস্থ হয়ে আমাকেই পিটিয়ে আমারই শত্রুর বাড়িতে গিয়ে সে আশ্রয় নেয়। বাড়িতে রান্না বান্না, টিভি, মোবাইল সব থাকা সত্ত্বেও, আমি উপরে ছিলাম ঠিকই, নিচে সব রয়েছে, তা সত্ত্বেও ইচ্ছে করে ও সামনের বাড়িতে চলে যায়।
আর তারপর যথারীতি ওরা পুলিশ দুর্গাপুর সব করেছে অ্যাজ ইউজুয়াল, যেটা ওরা প্রথম দিন থেকেই করে আসছে, সেটাই ওরা করেছে। চরম খারাপ লোকেদের পাড়া এটা একটা। পাড়ার লোকদের কিছু বলার নেই, এদের মূল্যবোধ মানসিকতা কিছু নেই, এদের কিছু নেই। পুলিশ আমায় ফোন করে, আমি ফোন আর ধরিনি, কারণ পুলিশ আমার বিরুদ্ধে এত খারাপ রিপোর্ট দিয়েছে উইদাউট এনি ডকুমেন্টস, কোনো প্রমাণ ছাড়া। আমি যা যা পুলিশকে বলেছিলাম তার সব ডকুমেন্টস পুলিশকে পাঠিয়েছিলাম, পুলিশ আমার এগেনস্টে যা যা রিপোর্ট দিয়েছে তার কোনো ডকুমেন্টস নেই। তো ওরা একটাই, আমি এখানে দেখছি যত পুলিশই আসে, আগে এসেছিল অতনু খামারু, এবার এসছে তন্ময় দে, এরা কোনো অজানা কারণে সবসময় প্রথম থেকেই আগেই বলতে থাকে আমি খারাপ। এমন মনে হয় যেন ওরা আমার সাথে ঘর সংসার করে দেখে নিয়েছে আমি খারাপ। এরকম একটা ভাব ওদের মধ্যে। ওরা না আমার বাড়িতে থাকে, না আমার, বললাম তো পাড়ার লোকের কিছু লোকের কথা শুনে চলে, ঠিক আছে, বা আমার হাজব্যান্ডের কথা শুনে চলে, কিন্তু আমার বাড়িতে যারা রেগুলার বেসিসে আসে তাদের ইন্টারোগেশনও এবারে করেছিল তন্ময়দে, কিন্তু তাদেরও কোনো কথার তারা গুরুত্ব দেয়নি, যারা রেগুলার বেসিসে আমার বাড়িতে আসে। বাইরের লোক তো তারা জানে না ঘরের ভেতরে কি হচ্ছে না হচ্ছে, তাই না? আজকে যে সকালে ও আমাকে পিটিয়ে বা তারপরে বাড়ি থেকে বেরিয়ে গেছে, সেটা তো বাইরের লোকেরা জানে না। বাইরের লোক এটা জানতে পারবে যে হ্যাঁ আমার মেয়ে বেরিয়ে গেছে, কিন্তু আমি যে অসুস্থ, আমার গায়ে জ্বর, আমাকে পিটিয়েছে ম্যাগির জন্য, সকালবেলা শান্ত দিয়ে এসে ম্যাগি কিনে দিয়েছে, রান্না করেছে, তারপরেও আমাকে পিটিয়েছে, সেগুলো তো বাইরের লোক জানবে না, সেগুলো আমার বাড়িতে যারা আসে তারা জানে। আমার মেয়ের মেন্টাল সমস্যা আছে, বিহেভিয়ারাল প্রবলেম আছে, কিছুটা সেটা জিনগত, যেমন রাগ, অসম্ভব রাগ, রাগে খুন খারাপি করে দিতে পারে, ওর বাবার মধ্যেও সেটা আছে। আবার যখন এরা নরম থাকে, এত নরম হয়ে যায় কেউ বিশ্বাসই করতে পারবে না যে এরা রেগে গেলে কতটা ভয়ঙ্কর হয়। এই অদ্ভুত এদের ডুয়েল ক্যারেক্টারিস্টিক্স। আমার মেয়ে যখন ভালো থাকে, আপনারা যে ভিডিওতে দেখলেন খুশি আছে, কেউ বলবে যে ও আমাকে এভাবে মারতে পারে? কেউ বলবে না। কিন্তু আমার বাড়িতে যারা কাজ করে তারা জানে। মাঝে একদিন একটা পার্লারে আমি গেছিলাম, ওকে নিয়ে গেছিলাম, সেই পার্লারের যে কাজ করে যে মহিলাটি, সে অবধি ওই আধ ঘন্টা 1 ঘন্টার ঘটনা, ওকে দেখে আমাকে বলছিল যে আমারও 2টো মেয়ে আছে, তারাও মোবাইল দেখে, কিন্তু এরকম করে না, তুমি ওকে কোনো কাউন্সিলিং করাও। আমি বললাম আমি ওকে কাউন্সিলিং অলরেডি করাচ্ছি। তখন সে আমায় বলল, সে কিন্তু আমার ঘরের কোনো ঘটনায় কিছুই জানে না, জাস্ট ওর বিহেভিয়ারাল সেদিন যে বিহেভ করছিল পার্লারে সেটা দেখে ও বলছিল। আমাকে বলল যে তাহলে ওকে কোনো হোম টোমে দিয়ে দাও, কারণ ওর খুব অ্যাগ্রেসিভ। আমার বাড়িতে যারা রেগুলার বেসিসে আসে তারা জানে যে আমার মেয়ে সত্যিই কতটা অ্যাগ্রেসিভ। আমার কাল সর্পদোষ আছে, তাই জন্য একটা
ভুল বিয়ে করেছি আমি। আর সেই ভুল বিয়ের একটা এমন সন্তান আমি পেয়েছি যাকে যত জিনিসপত্র ডিম্যান্ড দিয়ে আমি তাকে খুশি করতে পারিনি, এবং কোনো ডিম্যান্ড পূরণ করে তাকে আমি খুশি করতে পারছি না। তাকে ডাক্তার দেখাচ্ছি, তাকে যা যা করার একটা সুস্থ স্বাভাবিক মায়ের পক্ষে সম্ভব যা যা করার, আমি সব রকম তার চেষ্টা করে তবু আমি ব্যর্থ হচ্ছি দুটো কারণে। একটা হচ্ছে আমার হাজবেন্ডের টাকার কাছে আমি হেরে যাচ্ছি। তার এত টাকা, সে টাকা দিয়ে সব কিনে ফেলছে, সব রিপোর্ট, সব কিছু, এভরিথিং সে টাকা দিয়ে কিনে ফেলছে। সত্যিকে মিথ্যে সে প্রমাণ করে দিচ্ছে। আর দ্বিতীয় হচ্ছে আমার মেয়ে। আমার মেয়ে যতই মেজাজ হোক, যাই হোক, এটা কিন্তু সে ঠিকই জানে যে ওই সামনের বাড়িতে গেলে আমার টাইট হবে। তুই আমার কথায় নেমে আসিস নি উপর থেকে, কাজেই তোকে টাইট দিতে আমি সামনের বাড়িতেই যাব। সামনের বাড়ি ওকে ওষুধ দেয় না, ডাক্তার দেখায় না, স্কুলে পাঠায় না। ইভেন ওর বাবা আমার ফোন ধরে না, কিন্তু সামনের বাড়ির ফোন ধরে, অ্যাজ ইফ সামনের বাড়ির লোককেই ও বিয়ে করেছিল, ওর বাচ্চা সামনের বাড়ির ঘরেই থাকে, এমন একটা ব্যাপার। এরকম ভয়ঙ্কর দুর্ভাগ্য যেন কারুর না হয়। আমার খুব শরীর খারাপ, আমি উঠতে পারছি না, এত মার মেরেছে আমার ঘাড়ে, মাথা, খুব ব্যথা। কদিন ভিডিও দিতে পারিনি, যে শুক্রবার থেকে আমার জ্বর ছিল। তা সত্ত্বেও আমি ভাবছিলাম যে সুস্থ হয়ে আপনাদের ভিডিও দেব, কিন্তু আজকে এমন এমন সব ঘটনা কিছু ঘটে গেল। যাই হোক, সামনের বাড়িতে বলি, সামনের বাড়িতে চলে যাওয়ার পর আমার কাছে পুলিশের ফোন আসে। তো এইসব পুলিশের ফোন আমি ধরতেও পছন্দ করি না। যারা মিথ্যে রিপোর্ট দেয়, আমি এদের সাথে কথা বলতে ভাল লাগে না, আমি ধরিনি, ইচ্ছে করে ধরিনি। তবে বুঝেছি যে পুলিশে ফোন করেছে মানে আমার মেয়ে কিছু একটা ঘটিয়েছে। তা ওর ঘটানোর মধ্যে ওই একটাই জিনিস, যেটা বাইরে বেরিয়ে যাওয়া সবসময় টেন্ডেন্সি, তো সেটাই হয়েছে। আমি তখন ওই মাসিকে ফোন করেছি যে মাসি, ও বোধহয় বেরিয়ে গেছে, তোমরা দেখো কোথায় আছে, আর নইলে যেখানে গেছে সেখানেই থাক। আমি এত অসুস্থ, আমার পক্ষে এখন বেরিয়ে গিয়ে ওকে খোঁজা বা আনা কোনোটাই সম্ভব না। তো মাসি আবার সেই ঝড় বৃষ্টির মধ্যে আসে এবং এই সামনের বাড়ি থেকেই ওকে বার করে। ওরা আবার শয়তানি করার জন্য আরও ছবি তুলে কত নাটক করেছে, যেন আমরা ওদের মতো মিথ্যেবাদী। আমরা অস্বীকার করবো, মাসি অস্বীকার করবে। মাসি এরকম মিথ্যেবাদী হলে 7 বছর 8 বছর ধরে আমার বাড়িতে কাজ করতো না। আমার বাড়িতে যারা বেশি দিন কাজ করে তারা আমারই মতন সৎ। তো যাই হোক, মিথ্যে কথা বলার মানুষ আমিও নই, আমার মাসিরাও নয়। তাই জন্যই এত বছর ধরে তারা আছে। তারা মিমিকে ছোট থেকে মানুষ করেছে, দেখেছে, ভালোবাসে। এইসব ফিলিংস, ভালোবাসা, দায়িত্ববোধ, এইসব ফিলিংসগুলো যাদের নেই তাদের একটা দল আলাদা, আর যাদের আছে তাদের একটা দল আলাদা। মাসি গিয়ে ওখান থেকে মিমিকে বার করে আনে, ওরা ছবি তুলে রাখে সব করে, যাই হোক, এনে আবার ঘরে দেয় আমার কাছে। আমি বলি, মাসি ওকে বোঝায়, মারবি না মাকে। তারপর থেকে মিমি আবার তার অন্য রূপ, মা
আমি চোখে দেখতে পাচ্ছি না, ইদানিং একটা রোগ হয়েছে, সব দেখতে পাচ্ছে, খাবার নিচ্ছে, খাচ্ছে, মোবাইল দেখছে, কিছুক্ষণ বাদে বাদে এসে বলে আমি চোখে দেখতে পাই না। ওর এই মানসিক অসুস্থতায় আমার নিজের শারীরিক অসুস্থতা যে কি হয়ে যাচ্ছে আমি কিছু বুঝতে পারছি না। আমরা দুজনেই কি বলবো আর। এই পরিস্থিতিতে সুইসাইড করাটাই সবথেকে বেস্ট অপশন আমার জন্যে। কারণ এখানকার পুলিশ প্রশাসন, ওর বাবা, পাড়ার লোক কেউ বাঁচতে দিচ্ছে না। আর আমি মরতে পারছি না। আমার বাড়িতে এই কতগুলো বাচ্চা রয়ে গেছে, আমি চলে গেলে এই বাচ্চাগুলোকে কে দেখবে? প্যারালাইজড কুকুর আছে, এদের কে দেখবে? তো কেউ সংস্থা যোগাযোগ করে দিন না। আর একটা জিনিস বলি, একবার একজন কমেন্টে লিখেছিল ওই দোলাদি নাকি সব আছে, হ্যাঁ আমি তাদের সবার সাথে যোগাযোগ করেছি, বড় বড় সব অ্যানিমেল লাভার, অ্যাক্টিভিস্ট, টানা অনেক আছে, হ্যাঁ, কিন্তু তারা কোথায় যায় জানেন? তারা সেখানে যায় যেখানে প্রচুর দুর্গন্ধ, একটা জায়গায় তার কুকুর জমা করে রেখেছে, কুকুরদের খেতে দেয় না, ছোট ছোট খাঁচায় বন্ধ করে রাখে, যেগুলো দেখলে লোকে আটকে উঠবে। এই সব ভিডিও দেখালে লোকের ভিউ বাড়ে, বুঝতে পেরেছেন? সেই সব জায়গায় এরা যায়, কারণ এদের ভিউজ দরকার, পাবলিসিটি দরকার, যেসব ভিডিও দেখে লোকেরা আটকে উঠবে সেগুলো দরকার। আমার বাড়িতে দেখুন কুকুররা সব পরিষ্কারভাবে আছে, সুস্থ আছে, খাওয়া দাওয়া পাচ্ছে, কোনো নোংরা নেই, কোনো গন্ধ নেই, মাছি নেই। আমি এত অসুস্থ, এত মেন্টাল প্রেশারে থাকা সত্ত্বেও আমার বাড়িতে এগুলো দেখে আমার বাড়ির বাচ্চাদের দেখে কেউ আটকে উঠবে না, কাজে এই ভিডিওতে কেউ ভিউ পাবে না। সে কারণে ওদের সাথে আমার যোগাযোগ করা সত্ত্বেও ওরা কেউ আমাকে হেল্প করেনি। আরেকটা কথা বলে দিই, আপনারা যারা এই দোলাদিকে চেনেন কি না জানি না, ভিডিওতে চেনেন, বাস্তবে চেনেন না হয়তো। দোলাদি আমার কাছে বছর 1.5 আগে একটা বেড়াল রেস্কিউ করে দিয়েছিল এবং আমাকে বলেছিল সেই বেড়ালটির ট্রিটমেন্টের খরচ, এভরিথিং সব কিছু সে দেবে। কিন্তু ট্রিটমেন্টের খরচ তো দূরের কথা, আমাকে যে গাড়ি করে আমি নিয়ে এসেছিলাম বেড়ালটিকে, সেই গাড়ির ফেয়ারটুকু অবধি দেয়নি আমাকে। এবং তাকে অনেকবার তার কাছে টাকাটা চাওয়া হয়েছে, হেল্প করতে বলা হয়েছে, সে কোনো রকম কোনো সাহায্য আমাকে করেনি। এবং পরবর্তীকালে বিড়ালটির আমি যথাসাধ্য চিকিৎসা করেছিলাম। বিড়ালটি প্যারালাইজ ছিল, নিজের পয়সা দিয়েই করেছিলাম, কিন্তু বিড়ালটিকে আমিও বাঁচাতে পারিনি। তো এই যা বলছি সেগুলো সব চ্যাট মেসেজ, ভয়েস মেসেজ, হোয়াটসঅ্যাপ সব কিছু আমার কাছে আছে দোলাদি সম্বন্ধে। তো আপনাদেরকে সেটা জানাতে চাই যে বাইরে থেকে অনেক কিছু আপনারা দেখতে পারেন, এই কি ওয়াচডগ কী সব আছে, পিঙ্কু, অনেকে আছে, আমি অনেকের সাথে যোগাযোগ করেছি, কেউ সাহায্য করেনি। কারণ আমার এই ভিডিওতে কোনো বাচ্চারা কষ্টে নেই, যেটা দেখে মানুষ আটকে উঠবে এবং ভিউ আসবে। এখানে একমাত্র কষ্টে আমি আছি। আর আর মানুষের কথা আজকাল কেউ বিশ্বাস করে না, কারণ এখন কার কথা বিশ্বাস করবে বলুন?
আমি সত্যি বলছি না এই সামনের বাড়িরা সত্যি বলছে? অ্যাক্টিং তো সবাই করতে পারে। আমার হাজবেন্ডকে যারা প্রথমবার দেখবে কেউ বুঝতেই পারবে না। আমি তাকে 6 বছর ধরে চিনতে পারিনি। এত ভালো মানুষ, দেবতার মতন তাকে ভালোবাসতাম আমি। তো আজকে আমাকেও হয়তো ভাবতে পারেন আপনারা যে আমি অ্যাক্টিং করছি। স্বাভাবিক, আমাদের কথা কেউ বিশ্বাস করবে না। কিন্তু উপরওয়ালা জানে আমি যা বলছি একটা বর্ণ মিথ্যে কথা বলছি না, একটা বর্ণও নয়। এই পাড়ার লোকে আমাকে বিনা কারণে প্রচুরবার হ্যারাসমেন্ট করেছে, প্রচুরবার। জল ড্রেন নেই, জল চলে যায় বলে আমি নাকি জল ইচ্ছে করে সবাইকে ভাসিয়ে দিয়েছি। যা খুশি সব বোঝাও গেছে এগুলো যে সত্যি নয়। তা সত্ত্বেও এরা কেউ কোনো দিন কোনো রকমের করেন। মানুষ নিজে তো জানে কে সত্যি বলছে কে মিথ্যে বলছে। এদের কোনো বিবেক বোধ মূল্যবোধ কিছু নেই, কিছু নেই। আমার মেয়েও এত মিষ্টি, এত মিষ্টি যে আপনি যদি চট করে ওকে দেখেন কেউ বুঝতেই পারবেন না যে ও আমাকে ধরে পেটাতে পারে। আপনার মনে হতেই পারে আমি মিথ্যে কথা বলছি। এবার আমার বাড়িতে সিসিটিভি আছে, হ্যাঁ, এবার সেটা দেখে যদি কেউ কিছুটা বুঝতে পারবেন হয়তো বা। কারণ বেডরুমে তো সিসিটিভি নেই। আজকে সকালে বিছানায় পিটিয়েছিল, লাথি ঘুষিটা বিছানায়। বেডরুমে তো আর আমি সিসিটিভি লাগাই না, কেউ লাগায়ও না। তো সবটা হয়তো বোঝা যাবে না, কিন্তু আমার বাড়িতে রেগুলার বেসিসে যারা আসে তারা জানে। আমার বাড়িতে 2-1 জন আমার বন্ধুবান্ধব আসে, তারা জানে। যেমন সুফলদা আসে, সুফলদা জানে। সেদিন পার্লারের মহিলাটি ও দেখেছে কিছুটা। আর আমার বাড়িতে যারা কাজ করে তারাও জানে যে এরকম সব বাচ্চারা যেমন সমান হয় না, ওর মধ্যে প্রবলেম আছে। এবং আমি এত অসুস্থ যে সেই প্রবলেম ট্যাকেল আমার করতে হিমশিম আমি খাচ্ছি। আর সেই সুযোগটা নিচ্ছে, সুযোগ নেওয়ার সুযোগ সন্ধানী। বলে না যে হাতি কাদায় পড়লে মশাও লাথি মারে, সেই কাদায় পড়ার অপেক্ষা করছে এই সামনের বাড়ি এরা সব এই সুযোগের অপেক্ষায়। যারা নিজেরা কোনো ভালো কাজ করে না, কাউকে কোনো ভালো কাজ করতে দেয় না, নিজেরা শান্তিতে থাকে না, কাউকে শান্তিতে থাকতে দেয় না। নইলে আমার হাজবেন্ডের একটা জিনিস আমি সেদিন ভাবছিলাম যে আমার এই সামনের বাড়ির মেয়েটা, ও লিখেছিল সে নাকি জানতো আমার হাজবেন্ডের আগের পক্ষের বউয়ের কথা। সে তার মাসির বান্ধবী নাকি হয়, নাকি বান্ধবীর মেয়ে, যাই হোক। আমার বক্তব্য হচ্ছে এই সামনের বাড়ি এরা কতটা আমাদেরকে নিয়ে চিন্তা করে যে প্রতিবেশীর কথা নিজের মাসিদের সাথে গল্প করে। সেই মাসি আবার তার বান্ধবীর হয় কি হয় সেই সব আবার খোঁজ নেয়। মানে আমি তো আমার বন্ধু বান্ধবদের সঙ্গে জন্মে কোনো দিন এই সামনের বাড়ির বিষয় নিয়ে কথা বলতে যাইনি। কেন আমি পাশের বাড়ির লোকের কথা আমি আমার বন্ধু বান্ধব বা আত্মীয় স্বজনদের বলতে যাব কেন? কেউ কি বলে? পাড়ার প্রতিবেশীর গল্প নিজের মাসি পিসি কাকা জ্যাঠাকে গিয়ে বলতে হয়? আমি জানি না, আমি উঠতে পারছি না, ভালো করে তাকাতেও পারছি না, এত ঘাড়ে মাথায় ব্যথা। তো আমার ভাগ্যটা, কালসর্পদোষ আছে না, কালসর্পদোষের ফল যে একটা খারাপ লোককে বিয়ে করেছিলাম, যে এত ভালো অ্যাক্টিং করেছিল, এত ভালো পশুপ্রেমী সেজেছিল, হ্যাঁ, আমাকে ভালোবাসবে কথা দিয়েছিল,
হ্যাঁ, সে একটা ফ্রড বেরোলো বিয়ের 6-7 বছর বাদে। হ্যাঁ, 6-7 বছর বাদে সে ফ্রড বেরোলো। সে মুহূর্তের মধ্যে যখনই দেখলো আমার শরীর খারাপ হয়ে গেছে, সে পরকীয়ায় চলে গেল। আর তার সন্তানও, আমার মেয়ে এরকম হলো। আমি অনেক স্ট্রাগল করলাম যে ওকে ডাক্তার দেখিয়ে সুস্থ করার চেষ্টা করছিলাম, কিন্তু ওকে সুস্থ করতে গিয়ে আমি কি উঠে দাঁড়ানোর মতন আমার ক্ষমতা চলে যাচ্ছে। আর কিছু বলার নেই।